সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের সবসময়ের কামনা সেটাই। আর তোমাদের সাথে কৃষিকা প্রথম পত্র থেকে আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশের কৃষি তত্ত্ব সেবা প্রাপ্তির উৎস। তো আমরা জানি বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি কৃষি প্রধান দেশ। এদেশের জনসংখ্যা দিন দিন বাড়ছে, অথচ চাষযোগ্য জমির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এই প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষির অন্যান্য উপকারগুলো স্বয়ংসম্পন্নতা অর্জন করা একান্ত জরুরি। আর এজন্য কৃষি তত্ত্ব সেবা প্রাপ্তির সেবা কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা করা খুবই প্রয়োজন। বর্তমানে কৃষি প্রযুক্তির যুগে কৃষি তত্ত্ব সেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে। এখন একজন কৃষক কৃষি সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় তথ্য সেবা ঘরে বসে মুহূর্তে পেতে পারে। এর জন্য বাংলাদেশের সরকারি ও বেসরকারি অনেকগুলো সংস্থা কাজ করে যাচ্ছে। বাংলাদেশের কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস মোট 8টি, সাধারণত 8টি। 1 নম্বর যেমন অভিজ্ঞ কৃষক, 2 নম্বর হচ্ছে বিদ্যালয় বা কৃষক মাঠ স্কুল, 3 নম্বর হচ্ছে কৃষক সভা বা উঠোন বৈঠক, 4 নম্বর হচ্ছে কৃষি উচ্চশিক্ষা গবেষণা প্রতিষ্ঠান, 5 নম্বর হচ্ছে কৃষি সম্প্রসারণ অফিস ও কৃষি তথ্য সার্ভিস, 6 নম্বর হচ্ছে এনজিও বা বেসরকারি সংস্থা, 7 নম্বর হচ্ছে কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান, 8 নম্বর হচ্ছে ইন্টারনেট। তো প্রথমে আমরা অভিজ্ঞ কৃষক নিয়ে একটু আলোচনা করব। কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসাবে অভিজ্ঞ কৃষক। আমরা জানি কৃষি নির্ভর বাংলাদেশে 80% লোকই কৃষক। আর কৃষিকাজের সরাসরি যুক্ত থাকে কৃষকরা। এই কৃষকদের উপরই দেশের মানুষের খাদ্য উৎপাদনের ভার অর্পিত। তাই কবির ভাষায় আমরা বলি, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারই মুক্তিকামী দেশের সে যে আশা। দধিতে কি তাহার চেয়ে সাধক ছিল বড়, উন্নত হবে না তো সব করিলেও জড়। মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ, সবারই সে অন্ন যোগায় নাইকো গর্ভলেশ। সত্যি কৃষক সমস্ত মানুষের মুখে অন্ন তুলে দেয়, কিন্তু তার নিজের কোনো গর্ব নেই। কৃষকের যথাযথ দায়িত্ব পালনে আরো উৎসাহিত করার জন্য সেরা কৃষকদের প্রতি বছর পুরস্কৃত করা হচ্ছে। এই পুরস্কার প্রাপ্ত সেরা কৃষক বা অভিজ্ঞ কৃষক আঞ্চলিক পর্যায়ে কৃষি পণ্য উৎপাদনে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারছে। অভিজ্ঞ কৃষকরা তাদের জীবনের সাফল্য গাথা বা অভিজ্ঞতা পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব এবং সাধারণ মানুষের সাথে বিনিময় করতে পারেন। এভাবে একজন দক্ষ ও অভিজ্ঞ কৃষক নিজের ও দেশের সমৃদ্ধিতে ভূমিকা রাখতে পারেন। তাই তো কৃষি সেবা ও তথ্য প্রাপ্তির ক্ষেত্রে অভিজ্ঞ কৃষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উক্ত বিবেচনায় অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভান্ডার বলা হয়ে থাকে। অভিজ্ঞ কৃষক বা সফল কৃষক দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা পরামর্শ দিয়ে বা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে অনেক কৃষি পণ্য উৎপাদন করছে। এতে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি অনেক বৈদেশিক অর্থ উপার্জিত হচ্ছে। তো আমরা কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসেবে এখন বিদ্যালয় বা কৃষক মাঠ স্কুলের কথা আলোচনা করব। বিদ্যালয় বা কৃষক মাঠ স্কুল, এটাকে সংক্ষেপে বলা হয় FFS। FFS অর্থাৎ ফার্মার ফিল্ড স্কুল। এই স্কুলগুলো প্রতিষ্ঠা করেছে DAE। এগুলো হচ্ছে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার কেন্দ্র। প্রাথমিকভাবে দেশের 335টি উপজেলায় এই FFS স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। সারা দেশে মোট 11,477টি FFS স্কুল প্রতিষ্ঠা এবং 2,597টি এই স্কুল পরিচালনার প্রশিক্ষক হিসাবে কৃষককে গড়ে তোলার জন্য পরিকল্পনা করা হয়েছে। এর প্রশিক্ষিত কৃষকদেরকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, এরা পরবর্তীতে মাঠ পর্যায়ে যে কৃষকরা কাজ করেন তাদেরকে প্রশিক্ষণ দেয় এবং কৃষি তথ্য সেবা প্রদান করে থাকে। একটি স্কুলের মাধ্যমে 50 জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণটা একটা মৌসুম ব্যাপী পুরা চলে এবং 20টি অধিবেশনের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এর মধ্যে মহিলাদের জন্য 4টি, নারী ও পুরুষ যৌথভাবে 8টি এবং শুধুমাত্র কৃষকদের হচ্ছে 11টি। এই মোট 20টি অধিবেশনের মাধ্যমে এই প্রশিক্ষণ সম্পন্ন করা হয়ে থাকে। একটি প্রশিক্ষণের সময় তার সাধারণত 3-4 ঘন্টা।
প্রশিক্ষকদের কাছ থেকে কৃষকরা তত্ত্বীয় ব্যবহারিক শিক্ষা গ্রহণ করে একাকী বা দলীয়ভাবে প্রদর্শনী প্লটের মাধ্যমে হাতে কলমে অভিজ্ঞতা লাভ করে থাকে। ডিএই এর মাঠ পর্যায়ের 3 জন কর্মকর্তা। ডিএই এর অর্থ হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন, অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই ডিএই এর মাঠ পর্যায়ের 3 জন কর্মকর্তা। এফএফএস অর্থাৎ ফার্মার ফিল্ড স্কুল এর প্রশিক্ষকের দায়িত্ব পালন করে এবং এদের বলা হয় বিভাগীয় প্রশিক্ষক। এছাড়া এফএফএস এর প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক পরবর্তীতে এফএফএস এর প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারে। সেক্ষেত্রে উক্ত কৃষককে এফএফএস কর্তৃক পরিচালিত একটি মৌসুমের 20টি অধিবেশনে অবশ্যই তাকে অংশগ্রহণ করতে হবে। তাই এফএফএস এর প্রশিক্ষণ কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রায়োগিক ও বাস্তবসম্মত। আমরা কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসাবে এখন কৃষক সভা বা উত্থান বৈঠকের কথা আলোচনা করব। প্রতিটি ইউনিয়নে চাষযোগ্য জমির অনুপাতে 2-3 জন উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজ করে থাকে। এই উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সংক্ষেপে বলা হয় SAAEO, অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল এক্সটেনশন অফিসার। এনারা কৃষকদের নূতন ফসলের জাত, তাদের চাষাবাদ পদ্ধতি, সারের মাত্রা, রোগবালাই, কীটপতঙ্গ দমন ব্যবস্থা এবং আইপিএম সম্পর্কে সম্যক ধারণা দেন বা অবহিত করেন। আর এসব বিষয়ে কৃষকদের অবগত করানোর জন্য বা অবগত করানোর মাধ্যমে কৃষক সভা বা উত্থান বৈঠক ডাকা হয়। এই সভায় বা বৈঠকে গ্রামের নারী পুরুষ নির্বিশেষে সকল কৃষক মুক্তভাবে অংশগ্রহণ করতে পারে এবং নিঃসংকোচে সকল তথ্য আদান প্রদান করতে পারে। কৃষকদের জরুরি প্রয়োজনে কৃষক সভা বা উত্থান বৈঠক ডাকা হয়। স্থানীয় উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এই জরুরি বৈঠক বা উত্থান বৈঠক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সমগ্র প্রক্রিয়াটি সম্পন্ন হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে, অর্থাৎ ডিএই এর মাধ্যমে। তো কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসেবে আমরা কৃষি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং গবেষণা প্রতিষ্ঠানের কথা এখন আলোচনা করব। কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসেবে কৃষি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানের অবদান সবার উপরে। আধুনিক কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণে এ সকল প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশে বর্তমানে সরকারি ও বেসরকারি এ ধরনের প্রায় 50টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো এই ধরনের প্রতিষ্ঠান স্নাতক ডিগ্রি, কৃষিতে বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি এবং স্নাতকোত্তর অর্থাৎ এমএস ডিগ্রি, এরপরে পিএইচডি ডিগ্রি প্রদান করে থাকে। ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করার পরে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক সম্মান করতে ভর্তি হয় বা অর্জন করে থাকে। এই স্নাতক সম্মান কোর্স সমাপ্ত হওয়ার পরে বা স্নাতক সম্মান ডিগ্রি অর্জনের পর তারা আবার স্নাতকোত্তর পর্যায়ে অর্থাৎ এমএস পর্যায়ে গবেষণা সহ 1 বছর মেয়াদী এই এমএস কোর্সে অধ্যয়ন বা ভর্তির সুযোগ পায়। পরবর্তীতে এমএস কোর্স সমাপ্তকারীরা সুনির্দিষ্ট বিষয়ের উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করে থাকে। এখন বাংলাদেশে এই স্নাতক পর্যায়ে ছাড়াও কৃষিতে ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা হয়ে থাকে। কৃষিতে ডিপ্লোমা ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানকে বলা হয় ইউএটিআই। এর পূর্ণরূপ হচ্ছে এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট। বাংলাদেশের সরকারি ও বেসরকারি এটিআই মোট সংখ্যা হচ্ছে 114টি। এর মধ্যে মাত্র 13টি হচ্ছে সরকারি এবং বাকি 101টি হচ্ছে বেসরকারি। এখানে কোর্স সমাপ্তির পরে প্রশিক্ষণার্থীদেরকে কৃষিতে ডিপ্লোমা ডিগ্রি সনদ দেওয়া হয়ে থাকে।
এরপরে আছে বাংলাদেশের ভিটিআই আছে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ পশু চিকিৎসা প্রশিক্ষণ ইনস্টিটিউট। বাংলাদেশে বর্তমানে দুইটি ভিটিআই আছে, একটি হচ্ছে ময়মনসিংহ এবং আরেকটি কুষ্টিয়াতে। শিক্ষা সমাপ্তির পরে প্রশিক্ষণার্থীদেরকে ভিটিআই ডিগ্রি প্রদান করা হয়ে থাকে বা ভিটিআই ডিগ্রি সনদ দেওয়া হয় থাকে। এরপরে আছে এলটিআই আছে লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট। লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট এর বাংলা হচ্ছে পশু সম্পদ প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট। দেশে মোট দুইটি এরকম প্রতিষ্ঠান আছে, একটি হচ্ছে গাইবান্ধাতে এবং আরেকটি সিলেটে। কোর্স শেষে এসব প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে। কৃষিতে স্নাতকোত্তর ডিগ্রি প্রদানকারী কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম আমরা এখন জানব। আমরা প্রথমে এই ক্ষেত্রে উল্লেখ করতে পারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, তারপরে বলতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সালনা গাজীপুর, 3 নম্বরে বলতে পারি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, 4 নম্বরে বলতে পারি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী ডুমকি পটুয়াখালী। এরপরে বলতে পারি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাসেরহাট দিনাজপুর। তারপরে বলতে পারি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। এরপরে আমরা বলতে পারি খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। এরকম বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে আছে যারা কৃষিতে স্নাতকোত্তর অর্থাৎ এমএস ডিগ্রি প্রদান করে থাকে। তো এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কৃষিতে বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি বা শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি এরা গবেষণা কার্যক্রম এবং সম্প্রসারণ কার্যক্রমও পরিচালনা করে থাকে। আর এই সমস্ত গবেষণা কার্যক্রম চালানোর ফলে উদ্ভাবিত হচ্ছে নানান নতুন প্রযুক্তি, যা কৃষিক্ষেত্রে এই সমস্ত উন্নত প্রযুক্তি ব্যাপকভাবে অবদান রাখে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বাউ ধান 1, বাউ BAU বাউ অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, বাউ ধান 63, বাউ কুল এবং ইপসা পেয়ারা হচ্ছে IPSA ইপসা। এই ইপসা পূর্ণ রূপ হচ্ছে ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার। সেখান থেকে এই পেয়ারার সূত্রপাত, এই কারণে এই পেয়ারার নামে ইপসা কথাটা চলে এসেছে। তো আমরা এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাউ এ সম্পর্কে একটু সম্যক ধারণা নেব। বাংলাদেশে কৃষিতে উচ্চশিক্ষা গ্রহণের প্রথম এবং সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এটা ময়মনসিংহে অবস্থিত। 1961 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং শিক্ষাবর্ষ 1961-62 সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয়ে যায়। বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 3টি পর্যায়ে কাজ করে থাকে। একটা হচ্ছে শিক্ষা কার্যক্রম, একটা হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম, আর একটা হচ্ছে গবেষণা কার্যক্রম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর যে শিক্ষা কার্যক্রম এটি বর্তমানে 6টি অনুষদের মাধ্যমে 63টি বিভাগে সম্পন্ন করা হয়েছে। এই 6টি অনুষদের অধীনে আছে 43টি বিভাগ, 63 না 43টি বিভাগ আছে। এই অনুষদ 6টি হলো 1 নম্বর কৃষি অনুষদ, 2 নম্বর মৎস্য অনুষদ, 3 নম্বর কৃষি অর্থনীতি অনুষদ, 4 নম্বর কৃষি প্রকৌশল অনুষদ, 5 নম্বর পশুপালন অনুষদ, 6 নম্বর পশু চিকিৎসা অনুষদ। এই 6টি অনুষদ এখানে আছে এবং এর অধীনে আছে 43টি বিভাগ। এরপরে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। 1980 সালে কৃষি বিজ্ঞান কলেজ নামে ঢাকার অধীনে গাজীপুর জেলার সালনা নামক স্থানে এটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1983 সালে এটির নামকরণ করা হয় ইপসা পূর্ণরূপ হচ্ছে ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার। এরপরে বাংলাদেশে কৃষির উন্নয়ন ত্বরান্বিত করার জন্য কৃষির সেবা, কৃষির তথ্য কৃষকদের দোরগোড়ায় পৌঁছানোর জন্য বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জনের লক্ষ্যে এই প্রতিষ্ঠানকে 1998 সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয় এবং এর নামকরণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। তো এরপরে কৃষি তথ্য সেবা প্রদানের উৎস হিসেবে আমরা কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করব। বাংলাদেশের কৃষি সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধানে
বিভিন্ন উন্নত প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে এই সকল কৃষি উন্নয়ন এবং কৃষি উন্নয়ন ত্বরান্বিত করতে এই সমস্ত বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এই গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিছু আমরা নাম উল্লেখ করতে পারি, যেমন প্রথম হচ্ছে BARC, এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল, বাংলা একে বলা হয় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। এটি ঢাকায় সানগেটের পাশে খামারবাড়ি নামক জায়গা হিসেবে বেশ পরিচিত। এরপরে আছে BRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান, এটি ঢাকার অদূরে গাজীপুর জেলার জয়দেবপুর নামক স্থানে অবস্থিত। এরপরে আছে BARI, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ BARI, এটাও ঢাকার অদূরে গাজীপুর জেলার জয়দেবপুর নামক স্থানে অবস্থিত। এরপরে আছে BINA, বাংলাদেশ BINA, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার অর্থাৎ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান, এটি ময়মনসিংহে অবস্থিত। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এবং কম্পাউন্ডের ভিতরে এটার অবস্থান। এখানে আরো আছে FRI অর্থাৎ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, মৎস্য গবেষণা কেন্দ্র, এই ময়মনসিংহে। এরপরে আছে BFRI, বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ বন গবেষণা প্রতিষ্ঠান, এটি চট্টগ্রামে অবস্থিত। এরপরে আছে BSCI, বাংলাদেশ সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট, এটি আছে ঈশ্বরদী পাবনাতে। এরপরে আছে SRDI, সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠান, এটি ঢাকায় সানগেটের ওখানে অবস্থিত। এছাড়াও যেমন BJRI আছে, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, এটি ঢাকা সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ পাশে অবস্থিত। এরকম আছে বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র, এটি মৌলভীবাজারে অবস্থিত, সিলেট মৌলভীবাজারে। এরকম আরো অনেক গবেষণা প্রতিষ্ঠান আছে। এখন আমরা কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়ে একটু আলোচনা করব। কৃষির তথ্য সেবা প্রাপ্তির ক্ষেত্রে কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন মাধ্যমে গৃহীত কৃষি সংক্রান্ত তথ্যগুলি কৃষকদের বোধগম্য করে তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করাই হলো কৃষি তথ্য সার্ভিসের মূল লক্ষ্য বা দায়িত্ব। এটাকে সংক্ষেপে AIS বলা হয়ে থাকে, অর্থাৎ এগ্রিকালচারাল ইনফরমেশন সিস্টেম, এগ্রিকালচারাল ইনফরমেশন সার্ভিস, এগ্রিকালচারাল ইনফরমেশন সার্ভিস। এর একটি ওয়েবসাইট ঠিকানা আছে, যেটি থেকে আমরা কৃষির যাবতীয় তথ্য সংক্রান্ত সেবা পেয়ে থাকি, বা কৃষকরা এখানে ইউনিয়ন পরিষদে গেলে এখান থেকে তাদেরকে প্রয়োজনীয় সেবা দেওয়া হয়ে থাকে। ওয়েবসাইট ঠিকানা আছে www.ais.government.bd। এটা উচ্চারণটা আসলে এভাবেই হবে www.ais.gov.bd। এখন কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, একে সংক্ষেপে বলা হয় DAE। DAE এর পূর্ণরূপ হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন, বাংলা একে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে DAE হচ্ছে সবচেয়ে সর্ববৃহৎ সংস্থা। DAE এর ভীষণ হলো ফসলের টেকসই ও লাভজনক উৎপাদন, আর DAE এর মিশন হলো টেকসই ও লাভজনক ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বা নিশ্চিতকরণের লক্ষ্যে দক্ষ, ফলপ্রসূ ও সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণীর কৃষকদের প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে। এটি হচ্ছে DAE এর মিশন। DAE এই প্রতিষ্ঠানটির প্রধান হলেন একজন মহাপরিচালক। 8টি উইং এর সমন্বয়ে DAE বিভাগীয় পর্যায়ে কাজ করে থাকে। এই 8টি উইং সেগুলো আমরা উল্লেখ করছি। 1 নম্বর হচ্ছে প্রশাসন অর্থ উইং, 2 নম্বর হচ্ছে সরেজমিন উইং, 3 নম্বর হচ্ছে হর্টিকালচার উইং, 4 নম্বর হচ্ছে উদ্ভিদ সংরক্ষণ উইং, 5 নম্বর হচ্ছে উদ্ভিদ সংঘ নিরোধ উইং, 6 নম্বর হচ্ছে প্রশিক্ষণ উইং, 7 নম্বর হচ্ছে ক্রপস উইং, 8 নম্বর হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন ও ICT উইং। এই 8টি উইং এর সমন্বয়ে DAE বিভাগীয় পর্যায়ে কৃষককে সেবা দিয়েছে। এইবার কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসেবে আমরা NGO কাজ উল্লেখ করতে পারি। NGO এর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ বেসরকারি সংস্থা। এরা সরকারি অনুমোদন প্রাপ্ত কিন্তু সরকারি নিয়ন্ত্রণাধীন নয়। বাংলাদেশের ছোট বড় মিলে মোট 600টির মতো NGO আছে।
এর মধ্যে বেশ কিছু সংখ্যক এনজিও সরাসরি কৃষকদের উন্নয়নে কাজ করে থাকে, অর্থাৎ কৃষি উন্নয়নে এই এনজিওগুলো সক্রিয়ভাবে জড়িত। বাংলাদেশে কৃষি উন্নয়নে যারা প্রযুক্তি ও আর্থিক সহায়তা দেয় সেরকম এনজিওগুলোকে আমরা কয়েকটি শ্রেণীতে ভাগ করতে পারি। যেমন দাতা এনজিও, দাতা এনজিওর ভিতরে আমরা উল্লেখ করতে পারি জাইকা, চায়না এক্সিম ব্যাংক, জাইকা অর্থাৎ জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, জাইকা। এরপরে আছে আন্তর্জাতিক এনজিও যেমন ব্রাক, BRAC, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, এটা কিন্তু এখন আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে থাকে। কেয়ার ইন্টারন্যাশনাল, কেয়ার, KCAR, অর্থাৎ কোঅপারেটিভ ফর আমেরিকান রিলিফ এভিওয়ার, এবং সেভ দ্য চিলড্রেন। এরপরে আছে জাতীয় এনজিও যেমন আশা, ASA, আশা। আশা তুলনা করতে অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট। এরপরে আছে প্রশিকা, প্রশিকা হচ্ছে প্রশিক্ষণ, শীতে শিক্ষা আর কাজে কাজ, এই তিনটা মিলে দিচ্ছে প্রশিক্ষণ, শিক্ষা আর কাজ, প্রশিক্ষা নাম। এরপরে স্থানীয় এনজিওর মধ্যে আমরা বলতে পারি অ্যাকশন এইড বাংলাদেশ, AB ফাউন্ডেশন, আবেদা মান্নান ফাউন্ডেশন ইত্যাদি। এরা এই সকল এনজিও কৃষির উন্নত প্রযুক্তি কৃষকদের কাছে হস্তান্তর করে কৃষি উপকরণ সরবরাহ করার মাধ্যমে কৃষককে স্বাবলম্বী করে তোলে, যার ফলে কৃষকের দারিদ্রতা দূর হয় এবং দেশ কৃষি উৎপাদনে সমৃদ্ধ হয়। কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসেবে আমরা কৃষি উপকরণ সরবরাহকারী কিছু প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারি। কৃষি উপকরণ বলতে সাধারণত আমরা সার, বীজ এবং কৃষি প্রাসঙ্গিক যন্ত্রপাতিকে বুঝি। সার সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে আমরা উল্লেখ করতে পারি BADC, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। এরপরে আছে BC, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, এবং এরপরে আছে BFA অর্থাৎ বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। এছাড়া আছে সুরমা ফার্টিলাইজার, মেঘনা ফার্টিলাইজার ইত্যাদি। বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে আমরা উল্লেখ করতে পারি BADC, ব্রাক, প্রশিকা, সুপ্রিম সিড কোম্পানি এবং ইস্ট ওয়েস্ট সিড কোম্পানি। কীটনাশক সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে আমরা উল্লেখ করতে পারি ACI লিমিটেড, ভ্যাকসিনকো, সেতু কর্পোরেশন লিমিটেড এবং এগ্রোকেয়ার ইত্যাদি। কৃষি যন্ত্রপাতি আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে আমরা উল্লেখ করতে পারি ACI মোটরস, করোনা ট্র্যাক্টর লিমিটেড, মেটাল প্রাইভেট লিমিটেড ইত্যাদি। কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসেবে আমরা ইন্টারনেটের কথা বলতে পারি। একবারে সর্বশেষ আমাদের যে পয়েন্ট ছিল সেখানে ছিল ইন্টারনেট 8 নম্বরে। আমরা এখন ইন্টারনেট নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। ইন্টারনেট হলো বিশ্বব্যাপী বিস্তৃত এমন একটি যোগাযোগ ব্যবস্থা যার সাথে কম্পিউটার বা মোবাইল সংযোগ করে মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তথ্য আদান প্রদান করা সম্ভব বা করা যায়। সর্বোপরি কৃষি ও কৃষকের সাথে খাদ্য নিরাপত্তা বিধানে ইউনিয়ন ও ব্লক পর্যায়ে কৃষি তথ্য সেবা কেন্দ্র চালু হয়েছে। সেখান থেকে কৃষকরা ইন্টারনেটের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য পাচ্ছেন। তো এইভাবে কৃষির যে ক্ষেত্র, কৃষির যে সেবা প্রাপ্তির উৎসগুলো, তারা প্রতিনিয়ত কৃষককে বিভিন্ন তথ্য ও বিভিন্নভাবে সেবা প্রদান করে যাচ্ছে, যার ফলে নিজেরা সমৃদ্ধ হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা তোমাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবার সুস্বাস্থ্য, মঙ্গল, কল্যাণ ও দীর্ঘায়ু কামনায় আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।